রমন আর মানবী নৈনিতালে থাকতো। আজ তাদের মা বাবা কোথাও একটা বাইরে যাচ্ছিল। বাচ্চারা, আমরা দাদুকে হাসপাতালে দেখতে যাচ্ছি। আশা করি তোমরা কোনো দুষ্টুমি করবে না একেবারে। বাবা, আমার তোমার কথা রাখার নিশ্চয়ই চেষ্টা করব, আর কোনো রকম দুষ্টুমি করব না আমি। বাবা, ফেরার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো, কিন্তু যদি বাড়িতে কোনো ভাঙা জিনিস পাই তাহলে মিষ্টি খেতে দেওয়া হবে না। যখন মা বাবা চলে গেল তখন রমন মানবীকে বলল, আমার সাথে বেসমেন্টে চলো মানবী, আমি তোমাকে একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি। মানবী রমনের সাথে বেসমেন্টে চলে গেল। বেসমেন্টে লাইট খারাপ হওয়ার কারণে ওখানে একদম অন্ধকার ছিল। একটা ইঁদুর কোনোভাবে মানবীর মাথার ওপর পড়ে গেল। মানবী চেঁচিয়ে উঠল, ভয় পেও না, ও তো শুধু একটা ইঁদুর ছিল। আমার ভয় লাগছে রমন, চলো এখান থেকে বেরোয়। না, বাস 5 মিনিট দাঁড়াও। রমন মানবীকে একটা বাক্সের কাছে নিয়ে এলো। বাক্সের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসছিল। এই বক্স থেকে এরকম আওয়াজ কেন আসছে? আমি বাক্সটা খুলে দেখছি। না না, এসব করো না। রমন বক্সটা খুলল, আর খুলতেই ভয়ঙ্কর আওয়াজটা বন্ধ হয়ে গেল। বাক্সের মধ্যে একটা লুডো ছিল। কাল আমি যখন বল নিতে এসেছিলাম তখন এই বাক্সটা আমি এখানে পেয়েছিলাম। এটা তো একটা পুরনো লুডো মনে হচ্ছে। চলো এটা দিয়ে খেলি, এমনিতেই অনেক দিন হলো লুডো খেলা হয়নি। রমন আর মানবী ওটা নিজেদের ঘরে নিয়ে আসে। যেই ওরা লুডোটা মেঝেতে রাখলো, ঘরের লাইট জ্বলে উঠল। এটা কি হলো? কিচ্ছু হয়নি, বোধহয় বাল্ব খারাপ হয়ে গেছে। আমি মোমবাতি নিয়ে আসছি, তুমি গুটি চালতে থাকো। মানবী যখনই গুটি চালালো, নিচে গ্রাউন্ড ফ্লোর থেকে একটা মেয়ে চেঁচানোর আওয়াজ এলো। আমাদের বাড়িতে কি কোনো ডাইনি এসে গেছে? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। তুমি হকি নিয়ে নাও, আর আমি ব্যাট নিয়ে নিচ্ছি। হকি আর ব্যাট নিয়ে মানবী আর রমন সিঁড়ি দিয়ে নিচে গেল। ওদের দিকে পিঠ করে নতুন বউয়ের শাড়ি পরে কেউ দাঁড়িয়েছিল। রমন আর মানবীর গলা শুকিয়ে গেল। ওটা কি? লাল শাড়ি পরা বউটা একদম নড়ছিল না। রমন ওর দিকে ব্যাট ছুঁড়ে মারল, কিন্তু ব্যাট ওকে ভেদ করে চলে গেল আর আয়নায় গিয়ে লাগলো। আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মহিলা হঠাৎ ঘুরে দাঁড়ালো, ওর মুখ ছিল ভয়ঙ্কর। ও রমন আর মানবীর দিকে এগোতে লাগলো। রমন আর মানবী ওপরে পালালো। ডাইনি ওদের পেছনে গেল। রমন আর মানবী নিজের ঘরে ঢুকে গেল আর দরজা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু ডাইনি বাইরে থেকে দরজার ওপর জোর দিতে লাগলো। রমন আর মানবী নিজেদের সব শক্তি লাগালো আর দরজা বন্ধ করে দিল। যখন থেকে আমরা লুডোর বক্স থেকে বার করেছি তারপর থেকেই সমস্যা শুরু হয়েছে। আমার কিন্তু সেটা মনে হয় না, আমি নিজের বুদ্ধি লাগাচ্ছি। রমন গুটি চালালো আর খেলায় এগিয়ে নিয়ে চলল। মানবীর চোখ বেডের ওপর গেল। বেডে চাদর দিয়ে মুখ ঢেকে কেউ যেন শুয়েছিল। রমন, আমাদের বেডে কে শুয়ে আছে? মা বাবা তো বাড়িতে নেই, তাহলে এটা কে? রমন ভয় ভয় বেডের কাছে গেল আর চাদর সরিয়ে দিল। চাদরের ভেতর ওই ডাইনি ছিল। যখন রমন আর মানবী লুডো উঠিয়ে নিয়ে নিজের ঘর থেকে বাইরে পালায়, দুজন পালিয়ে নিচে চলে আসে, কিন্তু ডাইনি ওদের পেছন ছাড়েনি। ডাইনি কখনো এক জায়গায় দেখা যায় তো কখনো অন্য জায়গায়। রমন আর মানবী কিছু না কিছু জিনিস ডাইনির ওপর হেলে মারছিল, কিন্তু সমস্ত জিনিস ডাইনিকে ভেদ করে চলে যায় আর বাড়ির কোনো না কোনো জিনিস তাতে ভেঙে যায়। ও একটা ভূতনি, এভাবে আমরা ওকে কিচ্ছু করতে পারবো না। আমাদের ওর সাথে কথা বলা উচিত। রমন আর মানবী লুডো নিয়ে নিজেদের ঘরে পৌঁছলো। ঘরে ডাইনি ছিল না। মানবী লুডো মেঝেতে রাখলো আর নিজের চাল দিল। রমন দেখলো জানলার পর্দার পেছনে ডাইনি দাঁড়িয়েছিল। তুমি কে? আমাদের বিরক্ত কেন করছো? ওই লুডোতে আমার আত্মাকে বন্দি করা আছে। যতক্ষণ তোমরা এই লুডোর সাথে খেলতে থাকবে আমি তোমাদের বিরক্ত করা ছাড়বো না। তোমার আত্মা এই লুডোতে কি করে বন্দি হলো? আমি আমার বাড়ির লোকেদের অমতে গিয়ে একটা ছেলেকে বিয়ে করেছিলাম। বিয়ের পর আমি আর আমার হাজব্যান্ড এখানে নৈনিতালে পালিয়ে এসেছিলাম। সময় কাটানোর জন্য আমরা লুডো খেলতাম। একদিন আমাদের বাড়ির লোকরা আমাদের খুঁজে বের করে নিল আর মেরে দিল। তখনই আমার আত্মা এই লুডোতে বন্দি হয়ে গেছে। এই লুডোটা পুঁতে দাও, হয়তো আমি তোমাদের পেছনে পেছনেই ঘুরতে থাকবো। রমন আর মানবী একটা গর্ত খুঁড়ে
আর তার মধ্যে লুডোটা পুঁতে দেয়। কিছুক্ষণ পর যখন রমন আর মানবীর মা বাবা এলো, তখন ওরা দেখলো যে ঘরের সব জিনিসপত্র ভাঙাচোরা। বাবা, মিষ্টি নিয়ে এসেছো? হ্যাঁ, মিষ্টি নিয়ে এসেছি, কিন্তু ঘরের অবস্থা দেখে এই সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের দুজনকে মিষ্টি খেতে আর দেওয়াই হবে না, বুঝলে? ভয়ানক কালো রাত ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টি পড়ছিল। কাজল আর প্রিয়াঙ্কা ওদের অসুস্থ মায়ের সেবা করছিল। কাজল মায়ের কপালে ঠান্ডা জলের পট্টি বারবার ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছিল, আর প্রিয়াঙ্কা পায়ের তলায় মালিশ করে দিচ্ছিল, কিন্তু ওদের মায়ের অবস্থায় কোনো উন্নতি ছিল না। মা, আমাদের ওই হীরার ব্যাপারে বলে দাও। যদি তুমি ওই হীরার ব্যাপারে বলে দাও, তাহলে আমরা ওটা বিক্রি করে ভালোভাবে জীবন কাটাতে পারবো। না বাবু, ওই হীরা তোমাদের না পাওয়াই ভালো, কারণ হীরার বাইরে আসলেই ওই পেতনিও গ্রামে চলে আসবে, আর আমি চাই না যে ওই পেতনিটা তোমাদের কোনো রকম ক্ষতি করুক। কাজল আর প্রিয়াঙ্কার মা হীরার কথা না বলেই মারা যায়। প্রিয়াঙ্কা, মা আমাদের ছেড়ে চলে গেল। এখন আমাদের আর কেউ থাকলো না, কেউ না। আমি ওই হীরা খুঁজে বের করব, তাতে পরিণাম যাই হোক। না না কাজল, এটা করো না, মায়ের কথায় বিশ্বাস করো। তোর হিরে না লাগলে নিবি না, কিন্তু আমি এভাবে গরিবের মতো জীবন কাটাতে পারবো না। মা বাবা দুজনেই মারা গেছে, আর আমাদের এই দুরবস্থায় রেগে গেছে। কাজল পুরো বাড়ি খুঁজে ফেললো আর হিরে খুঁজে বের করলো। অবশেষে হিরে পেয়েই গেলাম, আর আমাদের কোনো কাজ করতে হবে না। কাজল হিরেগুলো একজন সোনারের কাছে বিক্রি করে দিল, আর অনেক টাকা পয়সা নিয়ে বাড়িতে ফিরে এলো। সোনার হরবংশ খুব খুশি হয়ে নিজের বাড়ির দিকে যেতে লাগলো। শকুন্তলাকে যখন আমি হিরে দেখাবো, তখন ও খুব খুশি হবে, খুব ভালো ভালো খাবার বানিয়ে আমাকে খাওয়াবে, আর খুব ভালোবাসবে। হরবংশ দেখলো কেউ একজন রাস্তায় উল্টো হয়ে অর্ধেক গর্তে ঢুকে আছে। আরে, এইভাবে কে ঢুকে আছে ভাই? হরবংশ পা টেনে ওকে বাইরে বের করে। আরে, এটা কি মানুষ নাকি ভূত? হিরে ফেরত দে! ভূত হরবংশের ঘাড় ধরে, আর হরবংশ পকেট থেকে লাল লঙ্কার গুঁড়ো বের করে ভূতের চোখে ছিটিয়ে দেয়। হরবংশ ছাড়া পেয়ে তাড়াতাড়ি দৌড়ে পালায়। যখনও একটু আগেই গিয়ে যায়, তখনও দেখে যে রাস্তায় একটা বট গাছ আছে, যাতে পেতনিরা বসে আছে। এই গাছটা তো এখানেই ছিল না। পেতনিরা গাছ থেকে নেমে আসে আর হরবংশের দিকে এগিয়ে যায়। বাঁচাও, বাঁচাও! হরবংশ ঝোপের দিকে ঢুকে পড়ে ও দৌড়তে দৌড়তে একটা জমিতে পৌঁছায়। জমিতে একটা লোক খাটিয়াতে শুয়েছিল। আরে শোনো ভাই, আমার পেছনে পেতনি ধাওয়া করেছে, আমাকে একটু সাহায্য করো। আরে হরবংশ কাকা, আপনি? তুমি আমাকে চেনো? হ্যাঁ কাকা, আমি এক দুবার আপনার দোকানে এসেছি, হয়তো আপনি খেয়াল করেননি। হরবংশ ওই লোকটাকে সব কথা খুলে বলে। মনে হয় আপনার কোনো হাওয়া লেগেছে, আমি আপনাকে একটা তাবিজ দিচ্ছি, এটা পরে আপনি বাড়িতে যান, কোনো আত্মা আপনাকে ছুতেও পারবে না। সে তাবিজ পরে কোনো রকমে নিজের বাড়িতে পৌঁছায়। আজ এত দেরি কেন হলো? কোথায় মুখ কালো করে এসেছো? জানি না আজ রাস্তায় এত ভূত প্রেত কোথা থেকে এলো। এটা ভালো হয়েছে যে আমার পকেটে লাল লঙ্কার গুঁড়ো ছিল, সেই জন্য আমি ওদের থেকে পালিয়ে আসতে পেরেছি, তা না হলে জানি না কি হতো। হয়তো এই হিরেগুলোর জন্য হতে পারে। হরবংশের স্ত্রী হিরে দেখে খুব খুশি হলো। হিরে, তুমি তো হিরে পরখ করতেই জানো না, আমি এগুলো সাবধানে রেখে দিচ্ছি। ওদিকে কাজল টাকার গদিতে বসে বড় বড় স্বপ্ন দেখছিল। এতগুলো টাকা দিয়ে আমার কি করা উচিত? আমার কি একটা মহল বানানো উচিত? না কোনো বড় রেস্টুরেন্টে বসে খাওয়া উচিত? কাজল শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে, তুই কি টাকার জন্য ঘুমোবিও না? এতগুলো টাকার জন্য আমার তো ঘুমই আসছে না। কাজলের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল যখন ও দেখলো প্রিয়াঙ্কার বিছানার নিচে
একটা পেতনি শুয়ে আছে। প্রিয়াঙ্কা, তোমার বিছানার নিচে। আমার খাটের নিচে কি? তোমার খাটের নিচে কেউ শুয়ে আছে। প্রিয়াঙ্কা যেই মাটিতে পা রাখলো, পেতনি প্রিয়াঙ্কাকে মাটির নিচে টেনে নিয়ে যায়। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তুমি কোথায় গেলে? প্রিয়াঙ্কা, কোথায় তুমি? কাজল পেছনে তাকিয়ে দেখে যে পেতনিটা টাকার গদির ওপর বসে আছে। কে তুমি? আমার কাছে কি চাও? প্রিয়াঙ্কা কোথায় গেল? নিজের বোনকে বাঁচাতে চাও? তাহলে আমার হিরে ফেরত দাও। হিরে আমাদের? ওই হিরের সাথে তোমার কি সম্পর্ক? তুই তো এটা জানিস, তোর বাবা একজন মাতাল ছিল। তোর বাবা আমার বাবার দোকানে কাজ করত। একদিন তোর বাবা মদ খাওয়ার জন্য আমাদের দোকান থেকে কিছু টাকা চুরি করে। আমার বাবা রিপোর্ট লিখিয়ে দিল, আর তোর বাবা খুব মার খেয়েছিল। আর তোর বাবা প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের পুরো পরিবারকে মেরে ফেলেছিল। আর আমার হিরেগুলো ঘর থেকে চুরি করলো। আমার হিরে আমার ফেরত চাই। হিরে তো আমি হরবংশের কাছে বিক্রি করে দিয়েছি। ফেরত নিয়ে আয়, না হলে তোর বোনকে তো মারবই, তুইও বাঁচবি না। কাজল দৌড়তে দৌড়তে হরবংশের বাড়ি পৌঁছায়। হরবংশ কাকা, দরজা খোলো। এত রাতে কে এলো? কাকা, হিরে ফেরত দাও। পেতনি আমার বোনকে আটকে রেখেছে। তুমি আমার সব টাকা ফেরত নিয়ে নাও। আমি এখনো কিছু খরচা করিনি। হিরে পাবে না, একবার বিক্রি করে দিয়েছো তো দিয়েছো, চলে যাও এখান থেকে। ওপরে দেখো। হরবংশ আর ওর বউ যখন ওপরে দেখলো ও টিকটিকির মতো ছাতে আটকে ছিল, পেতনি সোজা হরবংশের স্ত্রীর ওপর লাফ দেয় আর ওর গলা টিপে ওকে মারতে থাকে। হরবংশ দৌড়ে ঘরে আসে আর হিরে নিয়ে আসে। এই না হিরে, কিন্তু আমার বউটাকে ছেড়ে দাও। পেতনি হিরে নিয়ে অদৃশ্য হয়ে যায়। কাজল নিজের বাড়ির দিকে দৌড়ে যায়। প্রিয়াঙ্কা, ঠাকুরের দয়ায় তুই ঠিক আছিস? আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি মায়ের কথা শুনে নিলেই ভালো হতো, তাহলে এগুলো হতো না।